उस टाइम वो लड़की मुझे कमरे के अंदर आती दिखी। बालकनी ना उसने खोला, ना दरवाज़ा खोला, ना कुछ, वो अंदर आ रही थी। उसके पैर ऊपर को थे, सिर और बाजुएं नीचे को। ऐसी बड़ी भयंकर सी गुर्राने सी की आवाज़ निकाल रही थी। আজকের যে সত্য ঘটনাটি বলবো সেটা আমার বোনের এক বান্ধবীর কাছে শোনা। 2022-এ এমন কিছু ঘটেছিল ঈশার সঙ্গে, আপনিও চিন্তায় পড়ে যাবেন যে যেখানে আপনি আছেন, যাদের সঙ্গে আছেন, আপনি কি সিকিউর আছেন। ঈশার পুরো ফ্যামিলি জালন্ধার থেকে বিলং করে। এর বাবা আর্মিতে কাজ করে আর 2022-এ হোশিয়ারপুরে পোস্টিং হয়েছিল। ঈশা এমনিতে পড়াশোনায় খুব ভালো এবং ভূত প্রেত বিশ্বাস করতো না, কিন্তু 2022-এ এমন ভয়ানক ঘটনা ঘটল ঈশার সঙ্গে, ও বাধ্য হলো এইসব বিশ্বাস করতে। সময়টা ছিল এই রকমই গরমের ছুটির। ঈশা বাড়িতে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছিল। ওর বাবা বলল একটা নাইট পার্টি আছে, সেই জন্য ঈশাকে বাড়িতে একা থাকতে হবে, কারণ ওর বাবা মা দুজনে যাবে। ঈশার একটা ভাইও ছিল, সে হোস্টেলে থাকতো অন্য জেলায়। ঈশা বলল সেই রাতে ওর বাবা মায়ের যাওয়ার ছিল। অবশ্য আগেও অনেকবার ওকে বাড়িতে একা রেখে অনেক নাইট পার্টিতে গেছে। আর আপনি জানেন কি না আমি জানি না, এই আর্মিদের নাইট পার্টি অনেক রাত পর্যন্ত চলে। এই রাত একটা নর্মাল ব্যাপার, এদের ওপর কোনো বাধা বিপত্তি ছিল না, কারণ এরা একটা কমপ্লেক্সের ভেতর পার্টি করত। এমনিতেও আপনি যদি বাইরে পার্টি করেন, রাত 10টার পর ডিজে বন্ধ করে দেবে। ঈশা বলল ওদের বাড়ির সামনে একটা ফ্যামিলি বসবাস করত, কিন্তু কোনো রকম কথা ছিল না। এবং ওই বাড়ির যে আঙ্কেলটা, উনিও আর্মিতে কাজ করত, আর একটাই মেয়ে ছিল ওনার, যে ওই বাড়িতে একাই থাকতো। এইবার ঈশার বাবা মা এবং ওই সামনের বাড়ির আন্টি আর আঙ্কেল নিজেদের মধ্যে আলোচনা করলো যে এক কাজ করা যাক, একসঙ্গে যাই চলুন, টাইমও কেটে যাবে ভালোভাবে, আর আমাদের মেয়েদেরও একা একা থাকতে হবে না। ঈশাকে তার বাবা মা বলল সামনের বাড়ির ওই মেয়েটার সঙ্গে থাকতে, তাহলে দুজনকেই আর একা একা থাকতে হবে না। ঈশা তখন বলল কোনো ব্যাপার না, এবং ওনারা যেন নিশ্চিন্তে পার্টিতে যায়। আর ঈশা ওর বাবার রোল মডেল, ওর এতটাই কনফিডেন্স যে ও জানে যে বাড়িতে কিছুই হবে না। কিন্তু ওই রাত, বলে না ওভার কনফিডেন্স ভালো নয়, ওই রাতটা ওর খুব কঠিন হতে চলেছে। ঈশা তারপর বলল রাত তখন 10টা থেকে 10:30 নাগাদ হবে। নিজের বাড়ির গেটে তালা দিয়ে সামনের বাড়ির গেটে বেল বাজাতেই ঈশার মতোই লম্বা একটি মেয়ে গেট খুলল আর আমাকে ভেতরে আসতে বলল। ওই মেয়েটি যেন আজব ধরনের ছিল, যেন মনে হচ্ছিল এত গরমেও ওর ঠান্ডা লাগছে, নাকি ওর ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না। এই বাড়িতে একলা আছে বলে ঈশা যখন ওই বাড়িতে ঢুকলো, তখন ওই মেয়েটার যেন খুব আনন্দ পেল, কেউ ওর সঙ্গে থাকবে সেই ভেবে। ঈশা হাতে করে বই খাতা নিয়ে এসেছিল এবং একটা ঘরে টেবিল দেখে ওর হোমওয়ার্ক করা শুরু করে দেয়। আর ওই মেয়েটি বাইরে বসে টিভি দেখতে থাকে। একটু পরে যখন 11:30 বাজলো, ঈশা তখন ওই মেয়েটিকে বলল চলো অনেক রাত হয়ে গেল, এইবার শুয়ে পড়ি। এইবার শোবার আগে ঈশা একবার ওর বাবাকে ফোন করলো যে তোমরা কখন আসবে। ঈশার বাবা বলল আমাদের 3টা থেকে 4টে বেজে যাবে। আরও জিজ্ঞাসা করলো তোমরা ঠিক আছো, সেভ আছো তো? তখন ঈশা বলল সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। তারপর ওর বাবা বলল বাড়ি এসে তোমাকে ডেকে নেব বলে ফোনটা রেখে দেয়। ঈশার কখনো কারোর সঙ্গে শোবার অভ্যাস ছিল না, ওর বাড়িতেও ও আলাদা একটা রুমে থাকতো, সেই জন্য ওই মেয়েটির রুমে ঈশা গেল না। ওই মেয়েটির বাবা মা যেই রুমে থাকতো সেই রুমে গেল এবং শুয়ে পড়ল। তারপর ওই মেয়েটি ঈশার কাছে যায় এবং বলে যে তুমি একা শোবে? ঈশা তখন বলে হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই বলে শুয়ে পড়ে। কিন্তু ওই মেয়েটির ইচ্ছা ছিল বেশ ঈশা আর ও যেন একসঙ্গে একটা রুমে শোয়। এইবার রাত তখন প্রায় 1টা থেকে 1:30 হবে।
ঈশা তখন বেঘরে ঘুমোচ্ছে, আর হঠাৎ ওই মেয়েটি ঈশার কাছে আসে এবং ঈশাকে গা নাড়া দিয়ে ডাকে, ঈশা, ঈশা প্লিজ ওঠো না। ঈশা চোখ খুলে দেখতে পায় ওই মেয়েটি পুরো ঘেমে চান হয়ে গেছে, খুব ভয় পাচ্ছে, যেন কোনো ভূত দেখে ফেলেছে। ঈশা ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন ওই মেয়েটি বলে, বোন চলো না আমার সঙ্গে, প্লিজ আমার রুমে চলো, আমার যেন মনে হচ্ছে আমার রুমে কেউ আছে। তারপর ঈশা ওর রুমে যায় এবং একটা জিনিস অবাক হয়ে যায়, এত গরমেও ওই মেয়েটি কম্বল নিয়ে শোয়। তখন ঈশা বলে, তুমি এত গরমেও কম্বল নিয়ে শুচ্ছ, এসিও চালাওনি কেন? তখন ওই মেয়েটি বলে, আমার ঠান্ডা লাগে, আর বলে আমার ঘরে কেউ আছে। ঈশা চারিদিক দেখে কিন্তু কিছুই দেখতে পায় না। তারপর ঈশা বলে, দেখ বোন, আমাকে সকালে উঠতে হবে, আর বাবা মাও চলে আসবে 3টে থেকে 4টের মধ্যে, আমাকে একটু ঘুমোতে দে। তারপর ঈশা ওই রুম থেকে বেরিয়ে ওই মেয়েটির বাবা মায়ের যে রুমে থাকে সেখানে চলে এসে আবার শুয়ে পড়ে। এবার ওই মেয়েটি একলা ওর রুমে থাকে। কিছুক্ষণ পর ঈশার যখন একটু ঘুম পায়, আবার ওই মেয়েটি আসে ঈশার কাছে এবং বলে, আমার সঙ্গে চলো না আমার রুমে, আমার ঘর থেকে কারোর গুনগুন করার শব্দ পাচ্ছি। ঈশা তখন বলে, তুই পাগল হলি নাকি? একটু আগেই তো তোর রুমে দেখে আসলাম, কেউ নেই। তারপর ঈশা আবার ওই মেয়েটির ঘরে গিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। আর ওই মেয়েটির যে বিছানাটি ছিল খুবই ছোট, একজনের শোয়ার মতো, সেই জন্য ঈশা বলল, দেখ এখানে আমি ঘুমোতে পারবো না, এক কাজ কর, তুই আমার ঘরে চল। তারপর ঈশা ওই বাড়িটিকে লক করে ওর বাড়িতে ওই মেয়েটিকে নিয়ে চলে আসে এবং ওই মেয়েটিকে শুইয়ে দেয়। আর মনে পড়ে ওর মোবাইলটি ওই মেয়েটির বাড়িতে ফেলে এসেছে। তারপর ঘরের চাবি নিয়ে যায়। যখন ওই ঘরের মধ্যে ঢোকে তখন অস্বাভাবিক কিছু অনুভব করে। ওই ঘরের টেম্পারেচার খুব কম মনে হয়, বিশেষ করে ওই মেয়েটির রুমে আরও বেশি ঠান্ডা আছে। ঈশা এইসব বাদ দিয়ে ওই ঘরে চাবি দিয়ে আবার নিজের ঘরে চলে আসে। ঈশা বলেছিল ওদের বাড়ির গেটের সামনে একটা হনুমানজির মন্দির ছিল এবং ঈশা যখন ওই মেয়েটির বাড়ি গিয়েছিল একটা ছোট হনুমান চালিসার বই নিয়ে গিয়েছিল। এবার ওই বাড়ি থেকে ফেরার পর হনুমান চালিসাটিকে ডয়ারে না রেখে টেবিলের ওপর রাখে। ঈশার রুমের ভেতর বেডটি খুব বড়, কিং সাইজের, তাই দুজনে একসঙ্গে শুতে কোনো অসুবিধা হলো না। এখান থেকে ঈশা আমাকে যা বলল যে আমি কখনো ভাবিনি এই রাতে আমি কি জিনিস দেখতে চলেছি। এই রাত থেকেই হরর অ্যাক্টিভিটি শুরু হয়। ঈশা বলল, ওই মেয়েটি আমার পেছন দিকে শুয়ে আছে, আমিও শুয়ে চোখ বন্ধ করেছি। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম আমি দেখলাম জানালার পর্দার পেছনে একটি মেয়ে দাঁড়িয়েছিল। আমার তাকানোতে সে যেন পর্দাটা ঢেকে দিল নিজেকে। ঈশা খুব ভয় পেয়ে যায় এবং ওই মেয়েটির দিকে দেখে। ওই মেয়েটিও ওই সময় জেগেছিল। ঈশা ভয়ে নিজের শরীরের ওপর পুরো চাদর ঢাকা দিয়ে দেয় আর ওই মেয়েটিকে বলে, তুইও ঘুমিয়ে পড়। এবার ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ওই মেয়েটি পিছন থেকে ঈশাকে হাত দিয়ে ঠেলে ডাকে, ঈশা, ঈশা দেখো, ওই মেয়েটি চলে এসছে আবার। ঈশা তারপর মুখ থেকে চাদর নামিয়ে দেখে সত্যি মেয়েটি চলে এসছে ভেতরে, আসছে আবার চলে যাচ্ছে, 2 পা এগিয়ে আসছে আবার 2 পা পেছনের দিকে যাচ্ছে, 3 পা এগিয়ে আসছে আবার 3 পা পেছনের দিকে যাচ্ছে। ঈশা এই জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায় যে একটি ছোট মেয়ে 5 ফুট হবে, আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে। ঈশা পাশে শুয়ে থাকা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, বলে, এটা কে? তখন ওই মেয়েটি বলে, এই মেয়েটি আমাকে প্রতিদিন বিরক্ত করে, এইবার দেখো বিছানার এক কোণে এসে বসবে। ঈশা বলে, কতদিন থেকে তোর সঙ্গে এইসব ঘটছে, আর সত্যি করে বল এই ছোট মেয়েটি কে? তখন ওই মেয়েটি বলে, 10-15 দিন থেকে আমার সঙ্গে এইসব ঘটনা ঘটছে। প্রতিদিন রাত্রিরে এই মেয়েটি আমাকে বিরক্ত করে, আমি সাহস পাই না আমার বাবাকে
মাকে বলার। ঈশা তখন বলে হনুমান চল্লিশা পড় আর শুয়ে পড়। ওই মেয়েটি তখন বলে আমি হনুমান চল্লিশা জানি না। ঈশা তখন বলে আমি যেটা বলবো আমার সঙ্গে তুইও সেটা বলবি। ঈশা তখন হনুমান চল্লিশা বলতে থাকে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কাপি স্ত্রীলোক উজাগর। এই দুজনেই কখন ঘুমিয়ে পড়ে এরা বুঝতে পারে না। তারপর ঈশার বাবা মার আসতে 4 থেকে 5টা বেজে যায়। তখন আর ঈশা ওর বাবা মাকে কিছু বলে না, শুধু ওই মেয়েটিকে ওদের বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ ওর বাবা মাও চলে এসেছিল। ঈশা আবার শুয়ে পড়ে। 8টার সময় যখন ঈশার ঘুম ভাঙল তখন ও ওর বাবার কাছে যায় এবং ওর বাবাকে বলে যে রাতে যে মেয়েটি আমাদের বাড়িতে শুতে এসেছিল তার সঙ্গে এই সব হচ্ছে 10-15 দিন আগে থেকে। আর আমিও দেখেছি কাল রাতে একটা মেয়ে ঘরে ঢুকছিল আবার বেরোচ্ছিল। ঈশার বাবা ঈশাকে এতটাই বিশ্বাস করে যে সেই জন্য একটা ব্রাহ্মণকে ফোন করে, বলে এখনই আসো, আমার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটেছে যার জন্য ও খুব ভয় পেয়ে আছে। ব্রাহ্মণ 1-2 ঘন্টার মধ্যে চলে আসে। ওই সামনের বাড়ির মেয়ের বাবা মায়ের সঙ্গে এই সব ঘটনা নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। তারপর ব্রাহ্মণ চলে আসে। আসার পর ঘরে ঢুকেই বলে যে এখানে কিছু তো ভুল আছে, কোনো আত্মা আছে যে নিজেকে লোকাচ্ছে। কোনখান থেকে এর উৎপত্তি বুঝতে পারছি না, কিভাবে আসছে আর কিভাবে যাচ্ছে পুরোহিত কিছু বুঝতে পারে না। তার কারণে কিছু পদ্ধতি ঈশার বাবাকে বলে চলে যায়। এরপর ওই রাতে ঈশা ঘুমাচ্ছিল। ও তার বাবা মাও তাদের নিজেদের রুমে শুয়ে ভাবল যে পুরোহিত যেই কাজগুলো করতে বলে গিয়েছিল সেগুলো করার কারণে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আজ রাতে ঈশার সাথে যা ঘটল, ও আমাকে যখন এই কথাটা বলছে যে ওর অবস্থা বোবার মতো হয়ে গিয়েছিল আর হার্ট ফেল হয়ে যাওয়ার মতো অবস্থা। ঈশা আমায় বলল ওই রাতে যখন ও রুমে ঘুমাচ্ছিল তখন 2 থেকে 2:30, তখন হঠাৎ ঈশার রুমের ব্যালকনির সামনে থেকে আওয়াজ আসে, কে যেন গর্জন করছে। ঈশিকা বিছানা থেকে উঠে যায়, ব্যালকনি খুলে ডান দিক বাঁ দিক দেখে। হঠাৎ ব্যালকনির উপরে ছোট শামশেরের ওপর থেকে একটা মেয়ে উল্টো দিকে ঝুলে আছে, ও তার চুলগুলোও ঝুলে আছে, চোখ লাল, তার পা শামশেডে আটকে আছে। আর ও ঈশাকে বলতে থাকে, আয় 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 আমার কাছে। ঈশা তখন জোরে ছুটে পালিয়ে আসে ওর বিছানার দিকে এবং কম্বল চাপা দিয়ে আবার হনুমান চল্লিশা পড়তে থাকে। সারা রাত হনুমান চল্লিশা পড়ার পরও ঘুমিয়ে পড়ে। সকাল যখন 7টা বাজে সাথে সাথেই ও ওর বাবার কাছে যায়। ও কাঁদতে কাঁদতে বলে, বাবা, রাতে আমি আবার একটা আত্মাকে দেখি, সে শামশেডে উল্টো হয়ে ঝুলছিল আর আমাকে ডাকছিল। ওর বাবা খুব ভয় পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওদের কুলদেবীর পুরোহিতকে ফোন করে। সে একটা সাধু ও তার 2টো শিষ্যকে পাঠায়। সাধু ও তার শিষ্য বাড়িতে পা রাখার সাথে সাথেই সামনে পেছনে তাকিয়ে বলতে থাকে, এখানে কেউ কালো জাদু করেছে। ঈশার বাবা ভাবে একটা রাত বাড়িতে ছিলাম না, এক রাতেই এমন হয়ে গেল। সাধু ঈশার বিছানার দিকে তাকিয়ে হাত দেখিয়ে বলে, ওই বিছানার কাছে কি আছে? তখন খাটটাকে সরিয়ে আনে, দেখা যায় একটা হেয়ার ব্যান্ড আর একটা হাতে পরার ব্রেসলেট বের হয়। তখন সাধু বলে, কেউ হাত দিও না, রুমাল দিয়ে ধরো। এবার রুমাল দিয়ে ধরে দেখলো ওই ব্রেসলেটটিতে সামনের বাড়ির ওই মেয়েটির নাম লেখা আছে। তারপর ওই সামনের বাড়ির মেয়েটিকে ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয়, এই ব্রেসলেটটি তোমার কাছে কি করে এলো আর এখানেই বা কেন? ওই মেয়েটি বলে, সেদিন রাতে যখন ঈশার বাড়িতে এসেছিল তখন ভুলে গিয়ে রেখে গিয়েছিল। তারপর মেয়েটিকে আবার জিজ্ঞাসা করা হয়, তোমাকে কে দিয়েছিল এই ব্রেসলেট? এই সাধু যখন এইসব জিজ্ঞাসা করছিল ওই মেয়েটিকে, তখন ওর বাবা মাও সঙ্গে ছিল। তাই ওই মেয়েটির বাবা মা ও জিজ্ঞাসা করলো, এই ব্রেসলেট তোকে কে দিয়েছে?
এইবার ওই মেয়েটি এমন একটা কথা বলল, সবাই অবাক হয়ে গেল। ওই ব্রেসলেট ওর মাসি ওকে দিয়েছিল। এখানে ওই মেয়েটির মাসির বিরাট বড় অভিনয় বেরিয়ে আসে। ওর মাসি যে ব্রেসলেটটি ওকে দিয়েছিল তাতে মরণক্রিয়া করা ছিল, এমনকি 10-15 দিনের মধ্যে যাতে মারা যায় ওই মেয়েটি, সেই ব্যবস্থাই করা ছিল। এরপর সব কিছু জানার পর ওই সাধু আর ওনার 2 শিষ্য ঈশার ঘর থেকে বেরিয়ে ওই সামনের মেয়েটির ঘরে যায়, আর ওই মেয়েটিকে একটা গণ্ডির মধ্যে বসায়, আর একটা পুতুল তৈরি করা হয় এবং সেটাকেও একটা গণ্ডির মধ্যে বসানো হয়। আর ওই সাধু ওনার ক্রিয়াকার্য শুরু করে। ঈশার বাবা মা এবং ওই মেয়েটির বাবা মা ওই ঘরেই ছিল। সাধু ক্রিয়াকার্য শুরু করলো। কিছুক্ষণ পর ওই মেয়েটির শরীরের ভেতর একটা আত্মা আসে। এবার ওই আত্মাকে জিজ্ঞাসা করা হয়, তুই এর শরীরে কি করছিস আর তোকে কে পাঠিয়েছে? তখন ওই আত্মা বলে, এর মাসি পাঠিয়েছে, আর 15 দিনের মধ্যে একে শেষ করতে হবে। ওই আত্মাকে এর কারণ জিজ্ঞাসা করা হয়, কেন এই সব করছে? তখন ওই আত্মা বলল, ওর মাসির যে ছেলেটি আছে সে প্রতিবন্ধী। এবার ওই সাধু মেয়েটির বাবা মাকে জিজ্ঞাসা করে যে সত্যি কথা বলছে? ওর বাবা মা বলে সত্যি বলছে। তারপর ওই আত্মা সব কিছু বলতে থাকে। ওই মেয়েটির জন্য প্রচুর টাকা পয়সা, জায়গা জমি রাখা আছে, যাতে খুব ভালোভাবে ওই মেয়েটির বিয়ে হয়। এর দাদু বা ঠাকুরদা এত টাকা রেখে গিয়েছিল, এই কারণে এর মাসি রেগে থাকতো যে আমার ছেলে প্রতিবন্ধী বলে কোনো টাকা দেওয়া হয়নি। তাহলে এই মেয়েটি যদি মরে যায় তাহলে সব টাকা, জায়গা জমি সব আমার ছেলের হবে। এত কিছু কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায় যে মেয়েটির কী হবে। তারপর সাধু বলে, কোনো চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে দেব। এবার ওই সাধু আত্মাটিকে বলে, তোকে এখান থেকে চলে যেতে হবে, তোকে মুক্তি দিয়ে দেব। তারপর ওই আত্মা নিজেই বলে, আমাকে মুক্তি দিয়ে দাও, আমাকে অনেক দিন থেকে এর মাসি বেঁধে রেখেছে, সব খারাপ কাজ আমাকে দিয়েই করায়। তারপর ওই আত্মাটিকে বলা হয়, তুই এই মেয়েটির শরীর থেকে বেরিয়ে যা, তুই তোর জায়গা পেয়ে যাবি। এরপর সাধুর যে 2 শিষ্য ছিল তাদেরকে বলল, বিধিবিধান শুরু করো। একটা পুতুল যে তৈরি করা হয়েছিল আর সেটাকে এক গণ্ডির মধ্যে রাখা ছিল, তার মধ্যে ওই মেয়েটির ব্রেসলেট দিয়ে বেঁধে দাও, এবং ওই মেয়েটির বাবাকে বলা হয় ওই পুতুলটিকে অনেক দূরে কোথাও পুঁতে দিয়ে আসতে, যাতে কোনোদিনও কেউ খুঁজে না পায়। আর ওই মেয়েটিকে 3টি নারকেল লাল কাপড়ে বেঁধে দেওয়া হয় এবং বলা হয় শ্মশানে রেখে আসতে। আর রেখে আসার সময় কিছু আওয়াজ হবে, কিন্তু পেছন দিকে তাকাবে না। এই 2 রকম কার্যক্রিয়া করে তারপর এই মেয়েটি ঠিক হয়। 2 দিন পর ঈশা এবং ওর বাবা মা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, কিছু সমস্যা হচ্ছে নাকি? তখন ওই মেয়েটি বলে, কোনো সমস্যা হচ্ছে না, আমরা কলিযুগে বাস করি, যে আমাদের মারবে সে সামনে থেকে মারবে না, সে এমন কিছু করবে সবাই ভাববে এর সময় হয়ে গিয়েছিল তাই মরে গেল। মোরাল অফ দ্য স্টোরি, আপনি যে বয়সী হন না, বা আপনার বাচ্চা আছে, আপনি বড় হয়ে গেছেন, কেউ কিছু দিলে চট করে নেবেন না। বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রে বড় অ্যাডভাইস, খুব ভালো করে খেয়াল রেখো। হঠাৎ দেখলে যে আপনার ছেলের শরীরে বড় না কোনো জিনিস দেখতে পাচ্ছেন, যেমন লকেট, ব্রেসলেট, হেয়ার ব্যান্ড, একবার চেক করে নেবেন। অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটিকে পুরোটা শোনার জন্য। আমার কাছে এইরকম আরও অনেক কালাজাদুর সত্য ঘটনা আছে। আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে এই সত্য ঘটনাগুলিকে আনতে পারি আপনাদের কাছে। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার মোটিভেশন তৈরি করে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করতে ভুলবেন না। আর গল্পটি কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আপনাদের যদি কোনো ঘটনা জানা থাকে তাহলে এই গল্পের ডিসক্রিপশন বক্সের মেল আইডি দেওয়া আছে, তাতে মেল করতে পারেন। আবার দেখা হচ্ছে পরের গল্পে।